সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, জনবহুল আমাদের এই প্রিয় বাংলাদেশে প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে, যানবাহন বাড়ছে, মানুষের কর্মব্যস্ততাও বাড়ছে। আমরা অনেক সময় দুর্ঘটনাজনিত কারণে বিভিন্ন কারণে আমরা দুর্ঘটনার শিকার হতে পারি, যেমন আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে এবং সেই সময়গুলোতে বিশেষ করে আমাদের হাড় বা জয়েন্টস, বোনস বা জয়েন্টস এবং জোড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় ইমিডিয়েটলি বা তাৎক্ষণিকভাবে অপারেশনের প্রয়োজন হতে পারে এবং রোগীকে হাসপাতালে অতি সত্বর স্থানান্তর করার প্রয়োজন হতে পারে। আমরা আসলে যদি কেউ দুর্ঘটনার শিকার হই তাহলে কিভাবে তা ম্যানেজ করা উচিত, কত দ্রুত হাসপাতালে নেওয়া উচিত এবং হাসপাতালে নেবার পূর্ব মুহূর্তে আমাদের কিভাবে সতর্কতা অবলম্বন করা উচিত, এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি, কারণ তার সাথে আমাদের জীবন মরণের প্রশ্ন জড়িয়ে থাকে। প্রিয় দর্শক, সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় দুর্ঘটনাজনিত হাড় ও জোড়া ভাঙা এবং তার চিকিৎসা। এবং আজকের এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি বিভাগ, বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। জি, আমরা শুরু করবার আগে আমাদের দর্শকদের সাথে একটু কথা বলে আসি। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে, youtube.com RTV লাইফস্টাইল এই ঠিকানায়। আমরা শুরু করছি আলোচনা। যদি আমরা এভাবে আপনার কাছে একটু জানতে চাই যে ইদানিং বা সমসাময়িক কালে দুর্ঘটনাজনিত কারণে আক্রান্ত হয়ে যে সকল রোগীরা আপনাদের কাছে আসছেন, সেই সকল দুর্ঘটনার কারণ কি কি? আমরা যানবাহনের কথা জানি, একটু যদি উল্লেখ করেন যে কি কি ধরনের কারণ হতে পারে। আসলে দুর্ঘটনা তো যে কোনো ধরনের হতে পারে। উপর থেকে পড়ে যাওয়া, গাছ থেকে পড়ে যাওয়া, স্লিপ কেটে পড়ে যাওয়া থেকে যানবাহনের অ্যাক্সিডেন্ট, সব কিছুতেই আসলে ইনজুরি হতে পারে, আঘাতজনিত কারণে হাড় ভাঙতে পারে। তবে ইদানিং যানবাহন ঘটিত যে অ্যাক্সিডেন্টের পেশেন্টগুলো আমাদের কাছে আসে, যে রোগীগুলো আমাদের কাছে আসেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি আমরা পাচ্ছি ইজি বাইক বা অটোরিকশা চালিত যে অ্যাক্সিডেন্টগুলো, অটোরিকশার আঘাতে অথবা অটোরিকশার সাথে কলিশন ইনজুরি, বা রাস্তায় পথচারী হাঁটতেছে, পিছন থেকে অটোরিকশা এসে অ্যাক্সিডেন্ট করে ফেলছে, এ ধরনের রোগীগুলোই দেখা যাচ্ছে ইদানিং শহর অঞ্চলে রোগীদের পরিমাণ অনেক বেশি। কারণ অনাকাঙ্ক্ষিতভাবে ইদানিং খুব বেড়ে গেছে সংখ্যাটা মনে হয়। জি, এই সকল যানবাহনের সংখ্যাও প্রচুর বেড়ে গেছে এবং আমরা প্রচুর মোটর বাইক অ্যাক্সিডেন্টের রোগীও প্রচুর আমরা পাচ্ছি। মোটর বাইক অ্যাক্সিডেন্টের রোগীও আমরা পাই, তবে হচ্ছে গিয়ে যে মোটর বাইকের অ্যাক্সিডেন্টের রোগীগুলো ইজি বাইকের এই প্রকোপ আসার আগে বেশি পেতাম, বাট ইদানিং ইজি বাইক ঘটিত অ্যাক্সিডেন্টের রোগী আমরা বেশি পাচ্ছি সব জায়গাতেই। জি, আর আমরা যদি এইভাবে জানতে চাই যে কোন কোন ধরনের আঘাতজনিত রোগ আপনারা বেশি পাচ্ছেন, অর্থাৎ কোথায় কোথায় আঘাত পাচ্ছে, কি কি ধরনের আঘাত সেগুলো, বা ট্রমা যদি আমরা বলি, কি কি ধরনের ফ্র্যাকচার ডিসলোকেশন হতে পারে কমনলি? জি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আসলে কোথায় ইনজুরি হবে তার আসলে কোনো নিশ্চয়তা নেই। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের আসলে মেকানিজম অফ ইনজুরি বা হচ্ছে গিয়ে যে একজন মানুষ ভেহিকেল বা যানবাহনের কোন জায়গাটিতে বসে আছে, কিভাবে বসে আছে, সতর্কতার সাথে বসে আছে কিনা, সিট বেল্ট গাড়িতে পড়েছে কিনা, গাড়িতে এয়ার ব্যাগ আছে কিনা, অনেক কিছুর উপরে নির্ভর করে। এবং এরপরেও নির্ভর করে হচ্ছে গিয়ে যে অ্যাক্সিডেন্টের মাত্রাটি কতটুকু। এখন যদি বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়, যেমন ধরেন যে বড় যানবাহন যেগুলো বাস ট্রাকের যে অ্যাক্সিডেন্টগুলো হয়, সেগুলোতে তো আসলে ইনজুরির কোনো সুনির্দিষ্টতা নেই। যে কোনো ধরনের বডি বা যে কোনো পার্টস অফ দ্য বডিতেই ইনজুরি সে পেতে পারে। বাট আমাদের এখানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ডিল করি সেটা হচ্ছে কি হাত এবং পায়ের ভাঙাগুলো, এবং হাত এবং পায়ের ভাঙার মধ্যেও দেখা যায় হাই কলিশন ইনজুরি বা বড় যানবাহন বা হচ্ছে গিয়ে বড় ধরনের যে অ্যাক্সিডেন্টগুলো, সেই অ্যাক্সিডেন্টগুলোতে দেখা যায় বড় হাড়গুলো ভাঙে, যেমন ফিমার ফ্র্যাকচার আমরা পাই, মানে আমাদের উরুর যে মোটা হাড্ডিটি সেটি ভাঙে। আবার হচ্ছে গিয়ে যে পায়ের হাড্ডিগুলো অনেক সময় ভাঙে ছোট ধরনের ইনজুরিতে, ইভেন কি আঙ্গুল হাতের ফ্র্যাকচারগুলো হয় ছোট ধরনের ইনজুরিতে।
জি, আমরা যে কোনো ধরনের ইনজুরি পেতে পারি এবং আমরা এই যে আপনি বললেন যে বিভিন্ন কারণে আসলে অ্যাক্সিডেন্টগুলো ঘটতে পারে, অর্থাৎ খুব সতর্কতার প্রয়োজন আছে। আমরা কিভাবে বসছি, আমরা যানবাহনে কিভাবে ব্যবহার করছি, আমরা সিট বেল্ট বাঁধছি কিনা, বা অন্যান্য আরও অনেক ধরনের সতর্কতার প্রয়োজন আছে, যেগুলি নিয়ে পরবর্তীতে অবশ্যই আমরা আলোচনা করতে চাইব। আমরা একজন দর্শকের প্রশ্ন পেয়েছি, দর্শকের সাথে কথা বলতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হালিমা। আমি শুনতে চাচ্ছিলাম, আমার হাঁটু থেকে পায়ের তল পর্যন্ত ব্যথা। জি, কতদিন ধরে ব্যথা আপনার? ব্যথাটা 5-6 মাস পর্যন্ত। ব্যথাটা কি এমনি এমনি শুরু হলো নাকি কোনো আঘাতজনিত কারণে ব্যথাটা হয়েছে? না না, কোনো আঘাত নাই। আপনার কি পূর্বে নিচে কোমরে ব্যথা ছিল? কটকট করে। আপনার কি পূর্বে কোমরে ব্যথা ছিল কিনা? না, কোমরে কোনো ব্যথা নেই। আপনার হাঁটতে গেলে কষ্ট হয়? হ্যাঁ, হাঁটতে গেলে, অনেক সময় রিকশায় উঠতে গেলে, অনেক সময় নিচু থেকে উঁচুতে উঠতে গেলে ব্যথা হয়। ব্যথা হয়। রাত্রে যখন ঘুমিয়ে পড়েন বা ঘুমানোর জন্য শুয়ে পড়েন, তখন কি পা ব্যথা করতে থাকে? না, আমি শোয়ার সময় যদি এদিক ওদিক করি তখন হাঁটুতে ব্যথা হয়। তখন হাঁটুতে ব্যথা হয়। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক। আপনার বয়স কত? দর্শক, আপনি কি লাইনে রয়েছেন? আপনার বয়সটা একটু বলবেন, আমাদের দর্শক এখন লাইনে নেই। জি, বলুন। তো এই ধরনের ব্যথা সাধারণত অনেকদিন ধরে হয় কোনো কারণ ছাড়া। এই ধরনের ব্যথার সাধারণত দুটি কারণ থাকে। একটি হচ্ছে গিয়ে অস্টিওআর্থ্রাইটিক পেইন বা হাড় ক্ষয়জনিত সমস্যা, যেটি, তবে সেটি কনফার্ম বা নিশ্চিত করার জন্য আমাদের কিছু সুনির্দিষ্ট পরীক্ষার প্রয়োজন আছে। পরীক্ষার রিপোর্টগুলো পেলে কনফার্ম করা যায়। তো উনি যেহেতু উঠতে গেলে বা উঁচু থেকে নামার সময় ব্যথা করে, এটি সাধারণত হাঁটুর ব্যথা বা জয়েন্টের ব্যথা। তো যাদের হাঁটুতে ব্যথা থাকে তাদের জন্য আমরা মেইনলি দুইটি পরামর্শ দেই ইন জেনারেল সবার জন্যই। যদি হাঁটুতে ব্যথা থাকে কারো, একটি হচ্ছে নিচু কোনো জায়গাতে বসে বা মাটিতে বসে যে কোনো কাজ আমরা নিরুৎসাহিত করি বা নিষেধ করে দিই, যে পারতপক্ষে নিচু কোনো জায়গায় বসে কোনো কাজ করা উচিত না যাদের হাঁটুতে ব্যথা। এবং দ্বিতীয় উপদেশটি আমরা দেই, উঁচু নিচু রাস্তায় হাঁটাহাঁটি করা বা সিঁড়ি ওঠানামা করা, এটা অ্যাভয়েড করা উচিত বা বাদ দিয়ে দেওয়া উচিত। সেক্ষেত্রে এই ধরনের রোগীরা মোটামুটি ব্যথা ছাড়া আরামে চলাফেরা করতে পারে, এই দুটি কাজ যদি সে বন্ধ করে। আমরা চাই যে যাদের হাঁটু ব্যথা তারা সমান রাস্তা দিয়ে চলবে এবং হচ্ছে গিয়ে যে নিশ্চিত বসে কোনো কাজ করবে না, যেমন টয়লেটটা হাই কমোড ব্যবহার করবে বা চেয়ার কমোড ব্যবহার করবে। যদি বেশি ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে নামাজ চেয়ারে বসে পড়বে। আর যদি কমও ব্যথা থাকে, জামাজ যদি দাঁড়িয়ে পড়তে চায়, সেক্ষেত্রে আমরা বলি নরম জায়নামাজ বা সফট জায়নামাজে নামাজ পড়তে, হাঁটুতে যাতে নরম জায়গাতে ফেলে নামাজ পড়ে, সেক্ষেত্রে হাঁটুর এই ব্যথাগুলো কম অনুভূত হয়। আর এর সাথে আমরা হচ্ছে গিয়ে যে আসলে কিছু ওষুধপত্র দেই, সেগুলো আসলে মিডিয়াতে উইদাউট এনি ইনভেস্টিগেশন উচিত না দেওয়া। এই উপদেশগুলো মেনে চললে আশা রাখি উনি আরাম পাবেন। ঔষধপত্র দেবার ক্ষেত্রে বা প্রেসক্রাইব করার ক্ষেত্রে অবশ্যই রোগীকে সামনে থেকে দেখেই আমরা ওষুধ দিতে চাই। তবে আমরা এটুকু বলতে পারি যে অনেকেই এই ধরনের ব্যথার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খেয়ে থাকেন, অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন খেয়ে থাকেন। তার পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে সেটি নিয়ে অবশ্য আমরা একটু আলোচনা করতে পারি। জি, এই ধরনের পেশেন্ট আমরা অনেক পাই, যারা হচ্ছে গিয়ে যে দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খায়। আমার কাছে একটা পেশেন্ট আসছিল, উনি সর্বোচ্চ পরিমাণ আমার দেখা সবচেয়ে বেশি ব্যথার ওষুধ খাইছে প্রায় 11 বছর। আচ্ছা, 11 বছর আইবুপ্রোফেন খাইছে টানা। খুবই ক্ষতিকর একটি কাজ হয়ে গেছে। 11 বছর আইবুপ্রোফেন গেছে। তো আবার স্টেরয়েডের পেশেন্ট তো আরও দীর্ঘমেয়াদী পাই। স্টেরয়েডের পেশেন্ট হচ্ছে গিয়ে যে আমি একজন পেশেন্ট পাইছি, উনি প্রায় 21 বছর প্লাস স্টেরয়েড ওষুধ খাচ্ছেন। প্রবলেম যেটা হয়, ব্যথার ওষুধ নিয়ে এখন আলহামদুলিল্লাহ সব জায়গায় মিডিয়াতে প্রচার এবং আমাদের জনসচেতনতামূলক যে মেসেজগুলো সেগুলো দেওয়ার কারণে আস্তে আস্তে মানুষ ব্যথার ওষুধ এখন মোটামুটি বেছেই খায়। বাট স্টেরয়েডের এই ব্যবহারকে আমরা আসলে এখনও বন্ধ করতে পারতেছি না। ওয়াইড ব্যবহার হচ্ছে উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন। অনেক পেশেন্টরা দেখি যে স্টেরয়েড খায়। স্টেরয়েড খেলে ইনিশিয়ালি ইনফ্লামেটরি পেইন বা প্রদাহজনিত যে ব্যথাটা, সেটা খুব দ্রুত কমে যায়, রোগীরা খুব আরাম পায়।
সমস্যা হচ্ছে স্টেরয়েড বন্ধ করতে পারে না, কারণ স্টেরয়েড শুরু করলে এটা ট্যাপারিং করে বন্ধ করা লাগে এবং রুগীরা হঠাৎ করে বন্ধ করতে চায়, তখন দেখা যায় যা ব্যথা ছিল তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ ব্যথা সে অনুভব করতে থাকে। আরও একটি সমস্যা হয়, সেটা হচ্ছে স্টেরয়েডের অস্টিওপোরোসিস করার মতো কিছু সাইড এফেক্ট থাকে, যেটা আপনার যতটুকু অস্টিওপোরোসিস হওয়ার কথা আপনার বয়সে, একজন স্টেরয়েড যে বয়স অনুযায়ী যতটুকু হাড় ক্ষয় হওয়ার কথা নিচ্ছেন তার চেয়ে অনেক বেশি হাড্ডি ক্ষয় হচ্ছে এবং এই অস্টিওপোরোটিক চেঞ্জ বোনসের আমরা বলি যে 5 to 10 ফোল্ড পর্যন্ত ইনক্রিজ করতে পারে, 5 থেকে 10 গুণ পর্যন্ত ইনক্রিজ করতে পারে। তো যদি অন্য কোনো ডিজিজের কারণে, যেমন শ্বাসকষ্ট, কিছু স্কিনের ডিজিজ আছে যেগুলাতে কিছু রিউমাটোলজিক্যাল প্রবলেম যেগুলাতে আমরা লং টার্ম স্টেরয়েড দিয়ে থাকি, সেক্ষেত্রে উচিত যে ফুড সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়ামকে রাখা, ভিটামিন ডি কে রাখা, অথবা হচ্ছে গিয়ে যে একটি ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট অ্যাড করে দেওয়া। এটা আমরা মনে করি যে দিলে অ্যাটলিস্ট পেশেন্টের যে আলাদা যে অস্টিওপোরোটিক চেঞ্জ যেটা হওয়ার কথা সেটা যাতে কম হয়। জি অবশ্যই, আমাদের দর্শকরা নিশ্চয়ই এই পরামর্শগুলো মেনে চলবেন। আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। জি দর্শক, আমরা শুনছি, আপনি বলুন। হচ্ছে ফুটবল খেলে একটু পায়ে যে হাতের গলিতে একটু আঘাত পেয়েছিলাম। জি, কতদিন আগে আঘাত পেয়েছিলেন? কোথায় আঘাত পেয়েছিলেন? এটা হচ্ছে ওই যে হাঁটুর যে মালাইটা আছে না, জি, মালাইটার নিচে ওই পায়ে। এখন মাঝে মাঝে হাঁটতে গেলে অনেক সমস্যা হয়, এখানে ওই মাঝে মাঝে ব্যথা করে, আর হচ্ছে বেশি হাঁটলে একটু অনেক। আপনি কি কোনো এক্সরে করিয়েছিলেন? সেখানে কোনো ফ্র্যাকচার বা ডিসলোকেশন ধরা পড়েছিল কিনা? চিকিৎসক কিছু বলেছেন কিনা? হ্যাঁ, ওই এক্সরে করছিলাম, এক্ষেত্রে ডক্টরে বলতেছে সমস্যা নেই, একটু মানে সেই সময় একটু ফোলা ছিল, আর এক্ষেত্রে বলতেছে এগুলো মেডিসিন দিয়েছিল, খেয়েছিলাম, বলছে তারপরে দীর্ঘদিন আর কিছু ছিল না, পরে আলহামদুলিল্লাহ ভালো ছিল। জি দর্শক, কতদিন আগে আপনার এই সমস্যাটি ঘটেছিল? কতদিন হয়েছে? এটা মিনিমাম 3 বছর হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। 3 বছর আগে উনি আঘাত পেয়েছিলেন হাঁটুতে খেলতে গিয়ে, এখনও তার ব্যথা হচ্ছে। উনি মনে করছেন সেই আঘাতজনিত কারণে কোনো ব্যথা হচ্ছে কিনা, কিন্তু এক্সরেতে কোনো ফ্র্যাকচার বা ডিসলোকেশন পাওয়া যায়নি। জি, এটা আমরা এই ধরনের অনেক রোগীদেরকেই পাই আসলে। এটার কারণ হচ্ছে আমাদের হাঁটুটা আসলে একটা কমপ্লেক্স জয়েন্ট, যে জয়েন্টটা আসলে অ্যাটাচ থাকে অনেকগুলো লিগামেন্ট দিয়ে, ইন্টারআর্টিকুলার লিগামেন্ট, এক্সট্রা আর্টিকুলার লিগামেন্ট, এবং সামনের দিকে যেটা হচ্ছে গিয়ে যেটা উনি বললো মালাইয়ের হাড্ডি বা আমরা যেটাকে বলি প্যাটেলা। তো এই প্যাটেলা ইটসেলফ অ্যান্টিরিয়রলি এটা সাপোর্ট দেয় আমাদের হাঁটুকে সামনের দিক থেকে, এবং ওনার মালাইয়ের হাড্ডির নিচে উনি ব্যথা পাচ্ছে, তার মানে হচ্ছে ওনার লিগামেন্টাম প্যাটেলিতে অ্যাকচুয়ালি ব্যথা উনি অনুভব করতেছে। তো লিগামেন্টাম প্যাটেলিতে আসলে যদি কোনো সিভিয়ার বা সিরিয়াস কোনো ইনজুরি যদি থাকে কোনো মানুষের, তিনি আসলে হাঁটতে পারবে না। আচ্ছা, তো ওনার সিরিয়াস কোনো ইনজুরি বা সিভিয়ার কোনো সমস্যা নেই। ওনার যেটা প্রবলেম, সেটা আমার কাছে শুনে যেটা মনে হলো যে ওনার বার্সাইটিস ডেভেলপ করছে। কারণ হচ্ছে গিয়ে যে আমাদের হাঁটুর চারপাশে অনেকগুলো বার্সা থাকে বা সেই বার্সাতে ইনফ্লামেশন রয়েছে, লিকুইড ফিল্ড স্যাক থাকে, যেগুলো হচ্ছে গিয়ে যে আপনার আমাদের জয়েন্টের মুভমেন্টকে ফ্যাসিলিটেট করে এবং হচ্ছে গিয়ে যে মুভমেন্টের যে ফ্লেক্সিবিলিটি সেটাকে অনেক বাড়িয়ে দেয়। তো আঘাতজনিত কারণে অনেক ক্ষেত্রে এরকম ক্রনিক বার্সাইটিস একটা প্রবলেম দেখা দেয়। ওনার জন্য সলিউশন বা সমাধান কি হতে পারে? সলিউশন সমাধানের ক্ষেত্রে আমি ওনাকে পরামর্শ দিব যে উনি হাঁটু যদি মাটিতে লাগিয়ে কোনো কাজ করে থাকে তাহলে সেটা যাতে নরম জায়গাতে হাঁটুটা ফেলে। কারণ যাদের এই ধরনের প্রবলেম থাকে 3 বছর পরে ওনার ব্যথা করার মানে হচ্ছে যে আইদার উনি হাঁটু শক্ত মাটিতে রেখে নামাজ পড়তেছেন মেবি, বা অন্য কোনো কাজ করতেছেন। তো সেক্ষেত্রে হাঁটুটা যদি জাস্ট নরম জায়গাতে রেখে কাজ করা যায়, বার্সাইটিস ইটসেলফ অটোমেটিকলি হিল হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের খুব সীমিত কিছু পেশেন্টদেরকে আসলে ট্রিটমেন্ট করা লাগে, যেগুলোতে হচ্ছে যে পেশেন্ট সিভিয়ারলি পেইনফুল থাকে, জি, বা মানে সোয়েলিং থাকে বা ফুলে থাকে হাঁটু অনেক বেশি, সেসব ক্ষেত্রে। জি, ওনার পরামর্শটি নিশ্চয়ই পেয়ে গেছেন। সম্ভবত সেটি বার্সাইটিস, এবং সেই অনুযায়ী তার ঔষধ এবং পরামর্শগুলো মেনে চললে উনি ঠিক থাকবেন। আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বলুন, আমরা শুনছি। আমি ঈশ্বরদী থেকে বলতেছিলাম। জি বলুন। আমার অনেক আগে আমি 6 সালে রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম, করে আমার হাত একটা ভেঙে 2 টুকরো হয়ে গেছিল হাত। তো অবশ্য অপারেশন করেছিল, ওটা ব্যান্ডেজের মাধ্যমে ঠিক হয়েছিল। তো ওই জায়গাটা মাঝে মধ্যে ব্যথা করে, আর বিশেষ করে হচ্ছে মাজার ব্যথা ওই অ্যাক্সিডেন্টের পর থেকে। হ্যাঁ, মাজারটা মাঝে মধ্যে এমন ব্যথা হয়, ব্যথার জায়গা যা পিছনে থেকে 2-1 দিন উঠতে পারি অনেক সময়। যে আপনার যে জয়েন্টটিতে বা যে বোনসে যে হাড়ে অপারেশন হয়েছিল সেটি কোন জায়গা একটু উল্লেখ করুন। এটা হচ্ছে আপনার হাতে ওই পায়ের হাতের মাঝামাঝি, এটা মানে গিরার থেকে আপনার কিছু জিজ্ঞেস করবার আছে? আপনার বয়স কত বাবা? বয়স 46-47 হবে। আচ্ছা, কোমর ব্যথাটা কি মাঝে মাঝে বাড়ে নাকি হচ্ছে সবসময় একই রকম থাকে? মাঝে মধ্যে বাড়ে, এটা ঠান্ডা লাগলে বেশি হয়, বুঝছেন? আচ্ছা, এই ব্যথাটা থেকে কি পায়ের দিকে ব্যথা আসে, কোমর থেকে? পায়ের দিকে ব্যথা যায় না, কিন্তু ঝিনঝিন করে বাঁ পাটা ওইদিকে, বাঁ পাটা ঝিনঝিন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে আসলে। আমরা বিরতির পরে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের দর্শকের প্রশ্নটিও আমরা বিরতির পরে উত্তর দেবার চেষ্টা করব। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় দুর্ঘটনাজনিত হাড় ও জোড়া ভাঙা এবং তার চিকিৎসা। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি বিভাগ, বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন পেয়েছি, দর্শকের সাথে একটু কথা বলবো, তারপর আমরা একসাথে আলোচনায় আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আহসান দিনাজপুর থেকে বলছিলাম। জি বলুন। আমি গত 1 মাস আগে ওই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম কুকুরের সঙ্গে। জি। করে আমার ডান পাটা মোটরসাইকেলের নিচে ছিল, ওই যে হাঁটুর নিচে গোড়ালির উপরে যে 2টা হাড় থাকে। জি বলুন। আর চিকন হাড়টা আমার ভেঙে গেছে। আচ্ছা, এখন আপনার কি সমস্যা হচ্ছে বা আপনি কি অপারেশন করিয়েছিলেন কিনা? আমি অর্থোপেডিক্সকে আমার এলাকায় উপজেলাতে না। জি দর্শক, আমরা শুনছি, বলুন। এখন আমি ওই যে 1 মাস গত হয়ে গেল, কিন্তু উনি পায়ে ভর দিতে বলছে। জি জি দর্শক, ভর দিলে একটু ব্যথা করতেছে আর কি। আর অ্যাক্সিডেন্টের পরে উনি ডাক্তার বলছিল যে হলো ওই একটু আস্তে আস্তে ভর দিতে হবে, আর জোড়াটা পুরোপুরি লাগেনি, একটু সময় লাগবে আর কি। জি আমরা জি দর্শক, আমরা আপনার সমস্যাটি যতটুকু শুনতে পারলাম সেই অনুযায়ী আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 2জন দর্শকের প্রশ্ন পেয়েছি, আমরা এক এক করে যদি আসি। প্রথমজন বলেছিলেন যে অনেকদিন আগে 2006 সালে তিনি ব্যথা পেয়েছিলেন এবং এখন তার 46 বছর বয়স। ওনার মূলত এখন কমপ্লেইনটা হচ্ছে মাজা ব্যথা, এবং যে জায়গায় তিনি ব্যথা পেয়েছিলেন অ্যাক্সিডেন্টের মাধ্যমে 2006 সালে, সেখানেও কিছু ব্যথা অনুভব তিনি করছেন। আসলে বিষয়টি কি? উনি অ্যাক্সিডেন্ট করেছিলেন আসলে অনেক দিন আগে, 2006 সালে, মানে আজ থেকে প্রায় 19 বছর আগে, এবং তখন তার অপারেশনও করা হয়েছিল। উনি এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারে। তার মানে হচ্ছে যে আমরা ধরে নিতে পারি যে ওনার পায়ের হাড্ডিটি জোড়া লেগে গেছে, ওনার সবকিছু স্বাভাবিক আছে। কিন্তু ওনার এই কমপ্লেনগুলোর সাথে একটা অ্যাডিশনাল কমপ্লেন ওনার ছিল যে পায়ে ঝিমঝিম করে। এই পায়ে ঝিমঝিম করে বা টিংলিং সেন্সেশন যেটা আমরা বোঝাই, সেটা বেসিক্যালি ভাঙার কারণে হয় না, এটা নার্ভে ইরিটেশনের জন্য হয়। এবং নার্ভের ইরিটেশন সাধারণত কোমরের দিক থেকে যে নার্ভগুলো আমাদের পায়ের দিকে নামে, কোনো কারণে যদি কোমরের কাছাকাছিতে কোনো নার্ভে যদি কম্প্রেশন হয়, তখন পায়ের দিকে এই ঝিমঝিম ভাবটা থাকতে পারে। তো সেজন্য আমরা ইন জেনারেল যে পরামর্শগুলো দেব, সেটা আসলে কোমর ব্যথার রোগীদের জন্য যে পরামর্শগুলো দিয়ে থাকি, কুঁজো হয়ে কাজ করা নিষেধ, ভারী কাজ করা নিষেধ, টয়লেটটি হাই কমোড ব্যবহার করুন, বেশি সমস্যা থাকলে নামাজ চেয়ারে বসে পড়ুন, হাঁটাহাঁটির ক্ষেত্রে সমান রাস্তা ব্যবহার করুন, ঝাঁকিওয়ালা রাস্তা, ইজি বাইকে চলাফেরা ঝাঁকিওয়ালা রাস্তায় অ্যাভয়েড করুন। ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি কেউ মেনটেন করে, এবং হচ্ছে উঠা বসার একটা পোশ্চার মেনটেন করতে হয়, যেমন সঠিকভাবে বসা,
যেমন বসে যদি সামনের দিকে কেউ বেন্ড হয়ে বসে থাকে বা কোনো কাজ করে, অফিসের জব করে, তাদেরও কিন্তু ব্যাক পেইন, ব্যথা হতে পারে, ব্যথা হতে পারে, তাদেরও এরকম পায়ের দিকে ব্যথা আসে। তো এই নিয়মগুলো মেনে চললে বেশিরভাগ ক্ষেত্রে এই কমপ্লেনগুলো ঠিক হয়ে যায়, এই কমপ্লেনগুলো আর থাকে না। যদি তারপরে ওনার কমপ্লেন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রপার ইনভেস্টিগেশন এবং ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করা উচিত। সেক্ষেত্রে উনি নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের কাছে যেতে পারেন। জি, অবশ্যই ওনার পরামর্শ উনি পেয়ে গেছেন। আরেকজন দর্শকের যেটি পরবর্তী যিনি প্রশ্ন করলেন যে ওনার মোটরবাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওনার পায়ের চিকন হাড্ডিটি ভেঙেছে, মানে আমাদের পায়ের দুটি হাড্ডি থাকে আসলে লেগে, একটির নাম টিবিয়া, একটি ফিবুলা। ফিবুলা হাড্ডিটি চিকন, তো ফিবুলা যদি ফ্র্যাকচার হয় নিচের দিকের 7.5 সেন্টিমিটার বাদে বাকি পুরো জায়গাতে যদি কোনো ভাঙা হয়, তো সেক্ষেত্রে সাধারণত আমাদের সার্জারি বা অপারেশনের কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ বা প্লাস্টার করে ট্রিটমেন্টটা কন্টিনিউ রাখি। সাধারণত প্লাস্টারে আমাদের প্রাইমারি ইউনিয়ন যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা পার্শিয়াল ওয়েট বেয়ারিং দেই। তো ডাক্তার সাহেব ওনাকে বলছে আস্তে আস্তে হাঁটতে, তো আমি একটু ভেঙে দিই। আস্তে আস্তে হাঁটার বিষয়টা হচ্ছে, যখন প্লাস্টার থাকে তখন আমরা দুই পাশে ক্রাচে ভর দিয়ে হাঁটতে বলি। তো ডাবল সাইডেড ক্রাচ বা দুই সাইডে ক্রাচে ভর দিয়ে যখন হাঁটে তখন যে পাটি ভেঙেছে ওনার, সেই পাটি মাটি থেকে উপরে রেখে উনি হাঁটবে, মানে প্লাস্টার মাটিতে টাচ না করে হাঁটবে। সেটাকে আমরা বলি নন ওয়েট বেয়ারিং ওয়াকিং। আর ওনার জন্য এখন যেটা প্রয়োজন পার্শিয়াল ওয়েট বেয়ারিং। সেক্ষেত্রে ওনার যে পাশে ভেঙেছে শুধু সেই পাশে উনি একটি ক্রাচ ব্যবহার করবে, একটি ক্রাচ ব্যবহার করবে, সিঙ্গেল ক্রাচ। সেক্ষেত্রে কিছুটা ওজন ওনার পায়ে থাকবে, কিছুটা ওজন ক্রাচে থাকবে। এটাকে বলে আমরা পার্শিয়াল ওয়েট বেয়ারিং। উনি যদি এই পদ্ধতিটি ব্যবহার করে এখন আস্তে আস্তে হাঁটে, এক পাশে ক্রাচে ব্যবহার করে, তাহলে ওনার এই হালকা ব্যথাটি কমবে এবং ওনার কোনো প্রবলেমও হবে না। এবং এভাবে উনি প্রায় 3 থেকে 4 সপ্তাহ হেঁটে তারপরে ক্রাচ ছাড়াই উনি ইনশাল্লাহ হাঁটতে পারবে বলে আমরা মনে করি। ওনার পরামর্শটাও নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলবো। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই যে গত মাসে 23 তারিখে বাইক অ্যাক্সিডেন্ট করি, ইজি বাইকের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে বাম হাতের তালুর উপরে আমি ব্যথা পাই। আমাদের স্থানীয় একটা ক্লিনিকে আমি এক্সরে করার পরে এখানে বলতেছে, দেখালো যে ফ্র্যাকচার হয়েছে। পরের দিন আমি আবার ওই যে আমাদের সদর গাজীপুরে ওখানে গিয়ে আরেকটা পপুলার এপ করছিলাম, করার পরে ওখানে রিপোর্টে আসে নাই, রিপোর্টে দুইটাই নর্মাল দেখাচ্ছে, কিন্তু যে ডাক্তারকে দেখাইছিলাম উনি ফিল্মটা দেখে বলছে এটা ফেটে গেছে, ভেঙে গেছে, প্লাস্টার লাগবে। আচ্ছা, প্লাস্টার করে দিছে আমার, কিন্তু হালকা এখন আমাদের উপরে হালকা এখানে ব্যথা হয়, ছোট ছোট ব্যথা, এটাই সমস্যা আর কি। আপনি কি প্লাস্টার খুলে ফেলেছেন? না, খুলি নাই, আছে এখনো প্লাস্টার রয়েছে। 14 তারিখ। জি, আপনি প্লাস্টারটি রাখবেন। জি, আপনি প্লাস্টারটি রাখবেন। পরবর্তী পরামর্শ আমরা এখন দেবার চেষ্টা করছি। আপনাকে ধন্যবাদ দর্শক। ওনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। ওনার মেইন কমপ্লেইনটা হচ্ছে ডাক্তার বলেছে ফ্র্যাকচার হয়েছে কিন্তু রিপোর্টে এসেছে নর্মাল। তো এটা সবারই জানা থাকা উচিত যে আমাদের দেশের যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, ঠিক আছে, যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে এবং এক্সরে যারা রিড করেন, এক্সরে যারা রিপোর্টিং করেন, ঠিক আছে, রেডিওলজিস্ট, বেশিরভাগ ক্ষেত্রে পেরিফেরি হসপিটালগুলোতে বা ঢাকার বাইরের পেরিফেরি হসপিটালগুলোতে দেখা যায় যে রিপোর্ট করার জন্য রেডিওলজিস্ট অ্যাভেলেবল থাকেন না। মেশিন জেনারেটেড হচ্ছে গিয়ে যে আপনার রিপোর্টগুলো আসে, বেশিরভাগ ক্ষেত্রে মেশিন জেনারেটেড রিপোর্টে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফ্র্যাকচার আসে না। ফ্র্যাকচারটি আমাদের যারা অর্থোপেডিক সার্জন আমাদেরকে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে এবং এক্সরে নিজে দেখে তারপরে আসলে আমরা ফ্র্যাকচার আছে কিনা আমরা সেটা ডায়াগনোসিস করি। তো যেহেতু একজন ফিজিশিয়ান বা অর্থোপেডিক সার্জন ওনাকে বলেছেন যে এখানে ফ্র্যাকচার আছে, তো এটা আমি অ্যাজ এ অর্থোপেডিক সার্জন হিসেবে মনে করি যে উনি ঠিক কথাই বলেছেন। কারণ হচ্ছে কি আমার কাছে এরকম অসংখ্য রিপোর্ট আমাদের কাছে আসছে যেখানে ক্লিয়ার কাট ফ্র্যাকচার আমরা দেখতে পাচ্ছি কিন্তু রিপোর্টে আসছে নর্মাল। আচ্ছা, কারণ রিপোর্টটি যে টেকনিশিয়ান রিড করছে আসলে টেকনিশিয়ানের রিড করার কথাই না, করার কথা একজন রেডিওলজিস্টের। তো রেডিওলজিস্ট অ্যাভেলেবল না থাকার কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে টেকনিশিয়ানরা রিড করে এক্সরে, তো সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হয়। এখন আমাদের পেশেন্টের যে কমপ্লেনের কথা আপনি বলছেন, এখন পেশেন্টের কমপ্লেন হচ্ছে গিয়ে যে ওনার হাতে একটু প্লাস্টার আছে, একটু ব্যথা আছে।
তো একটি ফ্র্যাকচার হওয়ার পরে বা ভাঙার পরে যখন ইনিশিয়ালি আমরা একটা প্লাস্টার দিয়ে থাকি, কতদিন রাখতে হবে? আমরা একটু সময় স্বল্পতার মধ্যে আছি, কতক্ষণ রাখতে হবে? প্রথম প্লাস্টারটি আসলে আমরা 15 দিন রাখি, এরপরের প্লাস্টারটি প্রয়োজন মতো আমরা 3 সপ্তাহের জন্য রাখি। তো কোনো কোনো ক্ষেত্রে ওভারঅল টাইমটাই 4 সপ্তাহের জন্য আমরা রেখে দিই। তো সেক্ষেত্রে এটা আসলে ক্লিনিশিয়ান ডিসাইড করবেন যে কতদিন রাখতে হবে, যে ওনার হাতের ইউনিয়ন কতদিন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তো সাধারণত 3 সপ্তাহ পরে একটা চেক এক্সরে করার পরে এটা ফাইনাল করার পরে পরবর্তীতে প্লাস্টার লাগতেও পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করবার জন্য এবং আমাদের বিভিন্ন দর্শকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সময় স্বল্পতার কারণে আমরা আলোচনা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি দুর্ঘটনাজনিত বিভিন্ন হাড় এবং জোড়া ভাঙা এবং তার চিকিৎসার কথা। আমরা যতগুলো ফোন পেয়েছি আমরা বুঝলাম যে আসলেই আমরা অনেকেই দুর্ঘটনাজনিত কারণে বিভিন্ন হাড় এবং জোড়া ব্যথার সমস্যায় ভুগছি। আমরা যাতে সকলেই সচেতন থাকি সেই বিষয়টি নিয়েই, সেই পরামর্শ দিয়েই আজকে আমরা আলোচনা শেষ করতে চাই। সকলকে ধন্যবাদ এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।